ভালোবাসার বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। হ্যালো 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 হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? শুনছেন না এই মুহূর্তে ঢাকা FM 90.4, শান্ত হচ্ছে আপনাদের সাথে এবং চলছে ভালোবাসার বাংলাদেশ। ওকে বাই। আমাদের গেস্ট অলরেডি উপস্থিত, আর এই প্রথম বহু মানুষকে অপেক্ষা করানোর সুযোগ নিয়েছি। প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করে বসে আছি। অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। সময় মাত্র 20 মিনিট। এর মধ্যে প্রেমের সংজ্ঞাটা কি এটা জানবার জন্য আমিও মুখিয়ে আছি। যে ধরনের টেক্সট বা যে ধরনের ক্যাপশন দেওয়া হয়েছে গিভেন বাই দ্য অন অ্যান্ড অনলি শান্তু, যে ভালোবাসাকে কেমন হয় সেটা যেন মানুষ আজকে কাছ থেকে দেখতে এবং বুঝতে পারে। মঙ্গোলিয়ানদের মতো দেখতে এবং ইউরোপিয়ানদের মতো চোখের যে মনির কালার, এটা কিন্তু খুব রেয়ার। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমরা আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছে হয়তো না। আর চোখের মনির কালার বুঝতে গেলে অনেক টাফ সিচুয়েশন হয়। ব্রাউন তার বিয়ার্ড এবং মঙ্গোলিয়ান মুখের কাটিং এবং তার যে চোখের যে ভেতরের যে মনির যে কালার, তা মনে হচ্ছে যে এগুলো কমপ্লেক্সিটি দেয় আমাকে। আসলে এত সুন্দর কেন আমি হই। আপনি একটু আগে বলছিলেন গায়ের কালার নিয়ে। এই কালারটা সুন্দর। আমার মতো কালাকুষ্টা কালার না, এই কালারটা সুন্দর। পোড়া পৌরুষদীপ্ত তামাটে টাইপের কালার। কি নাম তোমার? আমার নাম মাহমুদুল হাসান সাইম। মাহমুদুল কোন রকমের ভূমিকা ছাড়াই সরাসরি গল্পে চলে যায় 20 মিনিট সময়ের জন্য। এই 20 মিনিটে বুঝাইতে হবে যে অলরেডি কিন্তু 1 ঘন্টা শেষ। প্রেম এত মধুর, প্রেম এত দারুণ, প্রেম এত মিষ্টি। এই 20 মিনিটে এমন পার্টিকুলার কিছু গল্প বলো যাতে করে আমরা বুঝতে পারি। এটা শেখার জন্য আমি আজকে ওয়েট করতেছি একদম ফ্রম ভেরি বিগিনিং, যদিও তুমি দেরি করেছো। শুনি। ফার্স্ট অফ অল আরেকবার নিকনেম? মাহমুদুল হাসান সাইম। শাইম নাকি মাহমুদ, কি বলবো? সাইম। ওকে। ফার্স্ট অফ অল আমার আর কি ইন্টারমিডিয়েট, ইন্টার থেকে শুরু আর কি আমার লাইফের ফার্স্ট স্টোরিটা। যাই হোক, আমি শুরুতে আসলে একটা মেয়ের সাথে রিলেশন করতাম। ফার্স্ট ইন্টারে যখন কলেজে প্রথম সেমিস্টারে যখন আমি করি, সেই সময় আশা নামে একটা মেয়ে ছিল। তার সাথে প্রথম আমার আর কি ফ্যামিলি হিসাবে সম্পর্ক ছিল। তার সাথে আমাদের কিন্তু জরুরি না যে সব ইনফরমেশন সঠিকভাবে দিতে হবে। গল্পটা ইম্পর্টেন্ট, কারণ ওই ব্যক্তিটা তো এখানে নাই, সো তার টোটাল ডিটেলস বলার প্রয়োজন নাই। জি। তারপর দীর্ঘদিন এমনি কথা বলতে বলতে সে স্কুল লাইফ থেকে তার পছন্দ করতাম, কিন্তু কলেজ লাইফে পুরোটুকু আর কি প্রকাশ পেয়েছে। যাই হোক, সে আমারে ও লাভ করতো, আমিও তারে অনেক লাভ করতাম। বাট সে বেসিক্যালি সে আমার ছেড়ে যাবে তাও আমি ভাবি না যেরকম ভাবে সে চলে যাবে আমার থেকে। শুরু থেকে শুনি। তারপর তার সাথে অনেক আড্ডা দেওয়া হয়েছে, ঘোরাফেরা চলাফেরা করা হয়েছে। কত বছরের সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল 1 বছর। 1 বছর পরে তার বিয়ে হয়ে যায়। আচ্ছা, এই বিয়েটা কেন হয়? বিয়ে হয়, তার বাবা ছিল না, তার বাবা মারা গেছে। তার বাবা ছিল না, তার জন্য তার বিয়ে হয়ে যায়। এরপরে আমি খুব একাকিত্ব ছিলাম, যে এরপর থেকে আমি কি করবো না করবো তার কোনো ঠিক ঠিকানা পাইতাম না। পরে ফার্স্ট অফ অল কলেজে একটা মেয়ে বলতেছে যে তুমি এভাবে লাইফটা নষ্ট করতেছো, যে জীবনে তোর কিছু আছে, তুমি তো এভাবে একটা মেয়ের জন্য কিছু করতে পারো না। তার ওর কথায় অনুমোদিত হয়ে 2-1 দিন তার সাথে কথা বলছি আমি। সে আমারে বলছে যে অনেক প্রেমের কথা বলছে, যে আসলে লাইফে একটা মেয়ে তো আর তোমার লাইফটা এরকম কি করতে পারে না। সে সাপোজ মনে করেন যে আপনার এই বিষয়ে অনেক ধারণা দিছে। পরে আমি ভাবলাম যে না, সে কথাগুলো ভালো লাগতেছে আমার, কিন্তু মূলত ওকে। তারপর জাস্ট নাও 4 মিনিটস আগে পরে কথা বলতে বলতে ও একদিন বললো কি যে আমার একটা ছোট বোন আছে, তার সাথে তুমি কথা বলতে পারো। আমি ওই ছোট বোন আছে, আমি তোমার সাথে কথা বললাম, তুমি ছোট বোনের সাথে কেমনে কথা বলবো? সে বলতেছে যে দেখো আগে, তারপরে ভালো লাগলে কথা বলবা, না হলে কথা বলবা না। আমি ঠিক আছে, তাহলে কেমনে দেখা করবো? তোমার একটা আমার ইন্টারের যে সমাজবিজ্ঞান বই ছিল, সেই বইটা তার আমি দিই। বইটা দেওয়ার পরে কই যে আমার ছোট বোনটা এই জায়গায় কোচিংয়ে আসবে, সে জায়গায় তুমি যাবা, চাইলে কথা বলে দেবো যে। ছোট বোনকে আগে দিচ্ছে কেন?
বুঝি নাই। বলি ছোট বোনকে কেন আগায় দিচ্ছে? মানে আপনি না বড় ওর বোনটা? সাথে কথা বলছিলেন, তো ছোট বোনের ইন্ট্রোডিউস কেন করালো? মানে ও মানে আমার একাকিত্ব ফিল, মানে ও ফ্রেন্ড হিসেবে থাকতে চায় আমার আচ্ছা সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমার সাথে এরকম সে হোক ছোট বোন হোক, তোমার শুধু একাকিত্ব দূর হোক, এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট তার কাছে। মেয়েটি ভালো, মানুষের ভালো হ্যাঁ, রাখতে ভালো। চেষ্টা করে। জি জি। তারপরে ওর সাথে কথা বলতে বলতে বলেন, আপনি বলেন। কথা বলতে বলতে কতদিন পরে না রিলেশন হলো? মানে ওই বই নিয়ে, সমাজবিজ্ঞান বই তারে আমি দেই, যার পরে ওর বোন নিয়ে যাই। 5টা বছরে আমি তারে মানে চকলেট নিয়ে গেছিলাম। চকলেট নিয়ে যাই, তারে চকলেট গিফট করি। তারপরে আপনার ও নিয়ে পরে নাম্বার, আমি আমার বইয়ের ভিতরে একটা নাম্বার লিখে দিছি, সমাজবিজ্ঞান বইয়ের নাম্বার লিখে দিছি। পরে নাম্বার নিয়ে বাসায় যায়, ও আমারে ফোন দিয়ে এমনি কথাবার্তা বলতেছি। তারপরে ওই মেয়েটারও বাবা নাই, শুধু মা, আর ওরা 3টা ভাই ছিল, আর 5টা বোন। ওরা 5টা বোনের ভিতরে সবারই বিয়ে হয়ে গেছে। মানে আমার গোপন রাখছিল, যে আমার ফ্যামিলি হিসেবে ছিল সে গোপন রাখছে যে ওর মানে বিয়ে হয় নাই কে, আমার ফ্যামিলি হিসেবে কথা বলছে, কিন্তু ওর বিয়ে হয়েছে। লাস্টে যে ছোট বোনটা ছিল, মানে ওর সবার ছোট, ওর সাথে কথা বলার জন্য এরকম একটা করছিল। জানি না যে আমার লাইফে এরকম এত কিছু হওয়ার পরও যে এতটুকু মানে হয়ে যাবো, আমি সেটা ভাবতে পারি নাই কেন। যাই হোক, এরপরে আপনারা আছেন আমাদের সাথে ভালোবাসা বাংলাদেশ, ঢাকা FM 90.4। আমাদের সাথে আজকে গেস্ট অফ অনার সায়েম বলতেছিল যে প্রথম সম্পর্কটা হওয়ার পরে দেন আরো খাও, দেন একরকম কষ্ট। You know what I like about you the most? Liked it. না, লাইক ইট বলতে যে ওর কেয়ারিং লিস্ট তো কাজ করতেছে, আর চ্যাপ শব্দ হচ্ছে এটা পানি না খাওয়ার জন্য। না খাওয়ার জন্য, এবং হচ্ছে সে আসলে he came all the way from. জানি ওই ব্রিদিং স্পেসটা দেওয়ার জন্য আমি আরেকটু স্পেস দিতে চাচ্ছিলাম। এনিওয়ে, তারপর আসলে আমি আসলে অনেক ছোট ছোট জিনিস নোটিস করি। তারপরে কথা বলতে বলতে সে কথা বলছে, আমিও মানে অনেক কথাবার্তা হয়েছে। তারপরে এক সময় মানে ভালোবাসা কই কি আমারে বিয়ে করতে হবে। বন্ধ করে দিল নাকি? আমি আবার অন করে দিচ্ছি। সে আমারে ওট করে বলতেছে যে আমারে বিয়ে করতে। ওই ছোট বোন? হ্যাঁ। কতদিনের সম্পর্ক তখন? বেশি দিন না, 6 মাস। ওকে। আমি ওই সময় এরকম ম্যাচিউর না বা ওইরকম ভাবে মানে ছিলাম আর কি। পরে আমি বলছি যে না, এটা তো তাড়াতাড়ি সম্ভব না, কারণ আমার ফ্যামিলির অবাধে যায়, আমি এক জায়গায় লেখাপড়া করে বিয়ে করতে পারবো না। হ্যাঁ। ওকে। সে বললো যে না হলে এরকম আমি সুসাইড করবো, আত্মহত্যা করবো। ইমোশনাল ব্ল্যাকমেল করে। তারপর আমি জানি না যে প্রতারণার ফাঁদে পড়ছি আমি, এরকম ভাবে যে আমার লাইফে এরকম একটা সিচুয়েশনে পড়ে যাবো। তারপর সে বলতেছে যে আমার ভাবি আছে, সে তোমারে দেখতে চায়। ঠিক আছে, তা আমাদের শেরপুরের শহরে আপনার সার্কিট হাউস আছে একটা, ওই জায়গায় আমি যাই, ওই জায়গায় আসো, ভাবি দেখবে তোমাকে। ঠিক আছে, পরে আমি আসার পরে আমার ভাবি এসে আমার একটা ছবি ওঠার পরে কয়ে ঠিক আছে আমরা বাসায় যাই, জানাবো নি। এরপরে কোনো কথাবার্তা নাই কি। আমি আবার মেসে আসি, আমি শহরে একটা মেসে থাকতাম, আমার বন্ধু বান্ধব সবাই মিলে একটু থাকতাম। মানে আমি সবসময় একাকিত্ব ফিল করতাম, মানে আমি মানে তো বন্ধু সমাজে বা এরকম আড্ডা চাই। এটা কি ওই মেয়ের সাথে কথা বলার পরও আপনি লোনলি ফিল করতেন, একাকিত্ব বোধ করতেন তখনও? না, ওখান তো তার সাথে সবসময় কথাবার্তা বলতাম। মানে আমি তো মানে স্কুল লাইফে কোনো মেয়ের সাথে রিলেশন বা কোনো কিছু নাই। ফ্রেন্ড নাই তোমার? ফ্রেন্ড আছে, কিন্তু মানে আমার বন্ধু বান্ধব লাগে ভালো লাগে এখন আর কি। এই সময়টা এখন বুঝতেছে আসলে বন্ধু বান্ধব গুলা অনেক ইম্পর্টেন্ট লাইফে চলবার জন্য। তখন কি মনে হতো? তখন মানে নিজের মন করা ভাবে চলতাম, মানে একাকিত্বই ভালো লাগতো ওই সময়। মানে সারাদিন গেম খেলতাম, মানে আপনার পাবজি খেলতাম, একাকিত্বই ভালো লাগতো। দুঃখ আমার বিলাসিতা। ওকে, তারপরে সে যোগাযোগ এমনি আমি মেসে থাকি। সে কথা বলতে বলতে একদিন বলতেছে কি যে এই আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে, তুমি আইসা বলো। ঠিক আছে, আমি তার বাসায় মানে ফ্রেন্ডরা বলতেছে যে কোথায় যাবি, বললাম যে আমি যাবো, এই একটা ফ্রেন্ডের দাওয়াত আছে, ওই জায়গায় যাবো। যাওয়ার পরে বের হয়েছি বাসার থেকে, মেস থেকে বের হওয়ার পরে ওই মেয়ে ওদের বাসায় যাওয়ার পরে সে বলতেছে যে আপনার যাওয়ার বাসায় যখন ঢুকছি সেই সময় যাওয়ার পরে দিয়ে যে ওদের ভাই, বড় ভাই, ওর বোন
সবাই ওরা আসছে সাইড, আমি ওদের পাশের রুমে গেছি, যাওয়ার পরে বসলাম, বসার পরে কোনো গেস্ট নাই, কিছু নাই, এমনি বিয়ের কোনো অনুষ্ঠান না, কিছু না, এই জায়গায় কারে আমন্ত্রণ করছে বাকি নিমন্ত্রণ করছে না, কেউ। আপনাকে মিথ্যা কথা বলে নিয়ে হ্যাঁ। গেছে। হ্যাঁ, তারপর এরপরে সে মানে এক প্রকার জোর জুলুম শুরু করছে যে আমার ভাই আসছে, আসার পরে কই যে বিয়ে করতে হবে ওইখানে। হ্যাঁ, পরে ওই জায়গা থেকে ফিক্সিং করা কাজীও ছিল, মানে কাজীদেরও অনেক শেরপুর শহরে এখন আলোচিত, এখন জেলে আছে, বোয়া কাজী নামে পরিচিত আর কি এলাকার ওই জায়গায়। পরে কই বিয়ে করতে হবে, আর ভাই হলো রেপ 3-এ আছে এই টিকাতলিতে। আর কিছু না বলি, আমরা ডিটেইলস না বলি। হ্যাঁ, তারপরে ওই যে আমি কিছু না, আমি ফ্যামিলি আগে বাপ মামারে ফোন দিমু, তারপরে বিয়ে করবো। না, তোমার বিয়ে করতে হবে, ফ্যামিলিতে ফোন দেওয়া যাবে না। আমার ফোনটা রাইখে দেয়, ফোনটা রাইখে দেওয়ার পর আমি বললাম যে আমার ফোন দেন, আমি কান্নাকাটি করছি অনেক, না বিয়ে করতে হবে, তুমি না হলে তুমি এখান থেকে যেতে পারবে না, মেরে ফেলা হবে। পরে আমি না বই পেয়ে পরে বলতেছে যে এই কাজী সাহেব এদিকে আসেন। পরে বসলো, বসার পরে ওদের বোন, ওর বড় বোন সবাই, মানে বাবা নাই তো, মানে এমনি করে দুটো বস্তু ইয়ে করো। তারপর যাক বিয়ে হয়েছে এমনি করে। পরে কাজী আসলো, আসার পরে কাজী কই দেন মোহর কত রাখবো, কই মেয়ে কইতেছে কি 10 লাখ ভালোবাসা, এটাই ভালোবাসা, নেই 10 লাখ টাকা দেন মোহর। আমি ভাবলাম যে 10 লাখ তোমার যা ইচ্ছা তাই করো, সমস্যা কি, বিয়ে যেহেতু ভালোবাসি, যেহেতু তোমার ফ্যামিলির অনুভূতি, তুমি আমার বললাম যে আমার ফ্যামিলিকে জানাবো, তারপরে তোমার এটা মানে ফ্যামিলির মাধ্যমে অ্যারেঞ্জ করে একটা অনুষ্ঠান করে একটা করেই করবো, নিজের ইচ্ছা মতো। বাবা আমার মানে অপছন্দ বিয়ে হয়ে গেল। হ্যাঁ, পরে কথাবার্তা করে আমি না এরকম হবে না। বিয়ে কি হয়ে গেল? হ্যাঁ, বিয়ে হয়েছে। মানে 10 লাখ টাকা খাবি না? 10 লাখ না, পরে আমি বলার পরে 7 লাখ টাকা। আবার ওর ছোট বোন যে বান্ধবী ছিল, সে বলতেছে যে না 8 লাখ টাকা, 8 লাখ টাকা করা হোক। পরে কইছে না তাও হবে না। আর একটা ভাবি বলতেছে কি না 7 লাখ টাকাই থাক, তোমার 5 লাখ দেওয়া হবে বা এরকম। আমি কইছি না, আমি কোনো টাকা পয়সা নেবো না, ভালোবাসি। সে যেহেতু আমার ওয়াইফ, যে আমার ভালোবাসার মানুষ, সে যদি বলছে। বিয়ের পর কতদিনের সম্পর্ক তোমাদের? বিয়ের পরে এখন প্রায় 3 বছর। কেমন আছো এখন? আর মানে মনে হয় নিজেদের শেষ করে ফেলি। মানে এখনো কি সম্পর্কে আছেন আপনারা? সম্পর্কে বলতে এখন যোগাযোগ বিচ্ছিন্ন, মানে ও ওর মতো থাকতেছে। মানে বিয়ের পরে আপনার এক বিয়ের যখন হয়েছে, আসার পরে আমি ভাবছি যে যাক বিয়ে করছি, তো একটা বছর আমার ফ্যামিলিরে জানাই নাই, কে বাবা মারে কাউরে জানাই নাই, আমি মেসে থাকছি। তারপরে আমার বন্ধু বান্ধবরাই বলে দিয়েছে আমার বাবা মাকে যে ওই ছেলে তো বিয়ে করছে, এরকম করছে, এলাকার লোকজন সবাই জানছে যে বাবা মার অবাধে যে ছেলেটা বিয়ে করছে। পরে আমি ভাবলাম যে আসলে বাবা মার অবাধে এমনি কি করবো, আমি এখন ওই সময় কোনো দিক থেকে না পেলাম না। তারপরে আম্মুরে যায় পা ধরে অনেক কান্নাকাটি করে আম্মুরে বোঝাই, বলছি যে আম্মু এরকম একটা ঘটনা ঘটছে, আমি এখন কি করবো। ঠিক আছে, তোর আব্বুরে বলা দরকার নেই, আমি দেখতেছি বিষয়টা। এরপর আব্বুরে আবার বলছে আম্মু, আমি তোর বললে তোর জিনিসটা সমস্যা হয়ে যাবো। আব্বুরে বলছে, বলার পরে আব্বু আর আম্মু দুজনেই ওদের বাসায় গেছে। যাওয়ার পরে বাসা বাড়ি ঘর সব কিছু দেখে আইসে। তারপরে বলতেছে যে মেয়ে তো ভালো হবো না, এদের ফ্যামিলি তো এরকম না। আমি বলছি যে ভালোবাসে, মেয়ে তো ভালো আছে, মেয়ে তো অনেক ভালোবাসা, তো আমার ছাড়া অনেক করবো অনেক আশা দিচ্ছে। তারপরে আমি ভাবলাম যে দেখ বিয়ে যেহেতু হয়েছে, আব্বু আর ঝামেলা চায় না। আব্বু আবার মেম্বার ছিল আমার এলাকার। পরে আব্বু চাইছিল যে জানা থাক্কা, আমার ছেলের বিচার করবো অন্যজনে, দরকার কি আছে। তারপরে আব্বু এগুলো মীমাংসার কথা বললে ওদের ফ্যামিলি বলার পরে কই যে আসলে এভাবে তো ওঠাই নেওয়া যায় না, যে কিছুদিন সময় দেন, ওর ইন্টারটা কমপ্লিট হোক, তারপরে একটা ব্যবস্থা করা হোক। মানে তখন আপনি ইন্টারও কমপ্লিট করেন না? এরপরে আমি আপনার এই ইন্টারে যখন আমার পরীক্ষার প্রস্তুতি নিতেছে, পরীক্ষার পরে শেষ মানে শুরু হবো, মানে 1-2 মাস সময় আছে এরকম টাইমে, মানে এই রমজানের সময় আর কি, রমজানের সময় কদরের সময় আমি ম্যাচ ছাড়ে দেবো, মানে ম্যাচ থেকে আমি বাসায় এসে পড়বো, এলাকায় এসে পড়বো। সেই সময় আপনার বলতেছে যে ওই তোমার ওয়াইফরে তুমি নিয়ে যাও তোমার বাসায়। সে বলতেছে তোমার ওয়াইফরে তুমি বাসায় নিয়ে যাও। আমি বললাম যে আমার ওয়াইফরে আমি বাসায় কেন নিয়ে যাবো, আমি তো আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলির সাথে কথা বলছি, আমি কেমন ফ্যামিলি বাসায় নিয়ে যাবো, এরকম অবস্থায় তো বাসায় নিতে পারবো না আমি। পরে এক কথা দুই কথা বলতে বলতে সে তার ভাই আসলো,
আসার পরে বলতেছে আমার পিছন থেকে এমনি ই করে ধরে থাপড়া দিয়ে কই যে এখন নিয়ে যাবি, বাসার থেকে নিয়ে যা। আমি তো এটা তো বলা ছিল না, আপনারা তো বলছেন এভাবে নিয়ে যেতে। তারপরে আমি তাও অনেক ওই জায়গায় কাঁদছি, কান্নার পর আমার কান্নার পরে বাসায় গেছি। বাসায় যে আমার বাবা মারও বলি না যে এরকম হয়েছে। তারপরে এরভাবে আমি বাসায় যাওয়ার পরে ঈদ আসলো। ঈদের পরের দিন আমি ভাবলাম যে যাক এত কিছু করছে যেহেতু ভালোবাসে, তারপরও আমি স্যাক্রিফাইস করছি, যাক ভালো হোক, মেয়ে তো ভালো থাকবো, ফ্যামিলি দেখে আমি কি করবো, ফ্যামিলি দেখে তো আমার লাভ নাই। মেয়ে কি সেপারেটেড এখন সেপারেটেড। ডিভোর্স না, এই ডিভোর্স এখনো হয় নাই। কে তুমি কি চাও আবার ফিরে যেতে? না, আমি আর চাই না ফিরে যেতে। বাট ডিভোর্স তো হয়ে যাবে না? চান না কেন? মানে এইটা একটু ছোট করে শুনি, যেটা এত ভালোবাসা থেকে শুরু হইলো, তারপরে যে এন্ডিংটা হয়ে গেল, এটাই তো মূল কাহিনী, তাই না? আপনার এন্ডিংটা কেন হলো, মানে শেষটা কেন হয়ে গেল? এত ভালোবাসা আউট অফ নোওয়্যার চলে গেল। মানে 1 বছর সে ভালোভাবেই মানে কথাবার্তা মানে এরকম বলছে, এত কিছু 1 বছর অনেক কিছু। যে যখন কাহিনী সমস্যাটা হইলো যে আমি ওই যে ওদের বাসার থেকে আমি রাগ করে আইসে পড়ছি, এরপরে 15 দিন আর যোগাযোগ হয়নি তার লগে। আমি রাগ করে মানে আমার কনভেন্স করে নাই কে, মানে আমি যে একটা আমরা যেরকম অপমান করলো ওদের বাসায়, যে আমি তারপরও আপনার আমি একটু সময় নিতে পারি? আপনি বলেন। হ্যাঁ, সমস্যা নেই, আমাদের বাইরে রেডিও চলতেছে, গুরু শুনতেছে, আপনি বলেন। সমস্যা তারপরে সে মানে কথা বলতে বলতে সে মানে আমি বললাম যে এভাবে 15 দিন আমি কথা বলি নাই কে, মানে 15 দিন কথা বলি। ও কি করছে, আমার যে এলাকার যে বন্ধু বান্ধব আছে ওদেরকে মানে নক করতে আমার এলাকার একটা ছোট ভাই মনির নামে একটা ছেলে, তার লগে আর কি আর মানে অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে প্রায়। আমি ওই মানে এই কয়দিনে মানে 15 দিনের ভিতরে ভিডিও কলে কথা বলছে, তারপরে SMS, তারপরে অনেক কিছু শেয়ার করছে, অ্যাসাইনমেন্ট শেয়ার করে এই করে মানে নানান মানে একটা প্রেমের সম্পর্কের মতোই হয়ে গেছে। এরপরে আমি যখন মানে হুট করে ওদের বাসায় যাওয়ার পরে আমি বললাম ওর ফোনটা আগে নেই, ফোনটা নেওয়ার পরে লকডাউন করে নিই, পরে মেসেঞ্জারে ঢোকার পরে দেখি যে ভিডিও কলে কথা, অডিও কল, এমনি অনেক স্টোরি দেখছে। তারপরে ওই স্ক্রিনশটগুলো নিয়ে ওর বাইরে পাঠাই যে আপনার বোন যেরকম করতেছে, যে এগুলো কাজগুলো তো ঠিক না, যে বিয়ার পুরো তারপরে যেরকম যেহেতু কাহিনী হওয়ার পরে আমি তো আপনাদের বাসায় আসছি, আপনার বন্ধু এগুলো করতেছে, এগুলো তো ঠিক না। কইতেছে যে এবারের মতো মানে কোনো পদক্ষেপ নিল না ওর ভাই, আমি এটা ওর মতোই চলতেছে। তারপরে আমি এভাবেই থাকতে ও ওর মতো চলতেছে, আমি আমার মতো চলতেছে। তো হুট করে বলতেছে কি আমার বাসায় নিয়ে যাও, তা আমি ভালো হম, আমি এরপর থেকে আমি এরকম করবো না, আমার বাসায় নিয়ে যাওয়ার পরে আমি পরে ভাবলাম যে বাসায় নিয়ে যাবো, আমার আশেপাশে আত্মীয় স্বজন কেউ জানে না তোমার বিয়ে করছি বা এরকম কিছু কত জানে না, তাহলে আমি কি করবো? এই সময় চুরি করে এমনি বাসায় নিয়ে গেছি। আম্মু আব্বু বাসার লোকজন জানে কিন্তু আশেপাশের লোকজন জানে না। আর লুকায় রাখলে তো আর কয়েকদিন রাখা যায়, আর এমনি পরে রাখার পরে সে মানে 1-2 দিন পরে আশেপাশের লোকজন জানিয়ে গেছে যে আসলে এভাবে। জানার পরে মানে আপনার এরপরে জানার পরে সবাই জানাজানি হয়েছে, কি করবো? আর পরে এমনি এভাবে চলতেছে। তারপর 2 দিন পরে আর মায়ের কাছে জায়গা, মায়ের জন্য অনেক মায়া লাগে। মায়ের আম্মু ফোন দিলেই মানে পাগল পারা হয়ে যায়। মা যা বলবো তাই, মানে মায়ের কথা সব সময় শুনে, মানে ওর মায়ের কথা শোনা তো খারাপ কিছু না, মায়ের কথা তো সব মেয়েরাই শুনে। হ্যাঁ, তারপরেও মানে মায়ের দেখার জন্য মানে 1 সপ্তাহ হইতে না হইতে মানে আমি আমার একা ফ্যামিলিতে একটাই মাত্র মেয়ে ছিল না, আরো ছিল? আচ্ছা ঠিক আছে, ওই ডিটেইলস ইনফরমেশন আমরা না যাই। আপনি অলরেডি কিন্তু 1 ঘন্টা শেষ করে ফেলছেন, ঠিক আছে সাহেব? এখন যেটা হয়েছে যে আপনি একদম এন্ডিং এ চলে আসেন। হ্যাঁ, একদম এন্ডিং এ। অ্যাকচুয়ালি এখন কেন থাকতে চাচ্ছেন না সেই সব কারণগুলো আমাদেরকে বলেন তো, যে কি কি কারণে অ্যাকচুয়ালি আপনি আর থাকতে চাচ্ছেন না ওনার সাথে? লাস্টের দিকে কি কি ফেস করেছেন আপনি? থাকতে চাচ্ছি না লাস্টের দিকে। আমারে ওর ভাই আমার একদিন মানে ওর মা আমি এই মাঝখানে আবার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিই। তারপরে হুট করে ওদের বাসায় যাই, যাওয়ার পরে দেখি রুমে তালা দিয়া, বাসায় কেউ নেই।
পরে অনেকক্ষণ বসে থাকার পরে 1 ঘন্টা পরে আসছে, আসার পরে আমি বললাম যে কোথায় গেছিলাম, কই যে আপুর বাসায় গেছিলাম, আপু অসুস্থ। আমি বলি, ঠিক আছে। তো ফোন চালাই না ওই সময়, ওর বাটন ফোন। টিউবওয়েল পারে আমাদের এলাকায় যে গ্রামে টিউবওয়েল পার থাকে, টিউবওয়েল পারে গেছে মানে ফোনের ফ্ল্যাশ লাইট মানে এমনি বোঝা যায় স্মার্টফোন এটা। পরে আমি এইদিক সাইড দিয়ে যাই ফোনটা নিতে দিয়েছিলাম, যে ফোনটা নিতে চাইতেছি। ওর পরে ও কি করছে, ফোনটা ওর মায়ের কাছে দিচ্ছে। পরে ওর মা অনেক গালাগালি করছে যে সিআইডির মতো আসছে, যে আমার মেয়ে কি করার জন্য, হ্যাঁ এরকম ভাবে মানে অনেক গালাগালি করছে আমার। আমি কিচ্ছু বলি নাই। কে বলছে যে আপনার কি সমস্যা, আমার ওয়াইফ, আমার আপনি আমার রাইট আছে, আপনি কেন আপনার কোথায় নিয়ে যাবেন আমার অনুমতি ছাড়া কেন যাবো? সে আমার ওয়াইফ, আমার অনুমতি ছাড়া যে বাইরে যাবে, অন্য জায়গায় যাবে। আপনার তো তাহলে আপনি মেয়ে বিয়ে দিয়েছেন কি এর জন্য? আপনার মেয়ের তাহলে বিয়ে দিয়েছেন কি এর জন্য? আমি একটু কি বলছি, জাস্ট একটু বলার পরে পরে কথাবার্তাতে চিলাচালি করা দরকার নেই, কে আশেপাশের লোকজন জানবে। আমি বললাম যে জানলে কি হয়েছে, এনে তো আর কোনো লুকোচুরি কিছু নাকি, কোথায় যায় মানে আরো অনেক মানে এভাবেই মানে ওর ব্যাকগ্রাউন্ড এরকম ভাবে চলতেছে। পরে ওর মা রাত সকালবেলা ওর ভাই ডিউটি থেকে আসছে, আসার পরে ওর ভাই বলতেছে যে ওর ভাইয়ের মা কান্না বলতেছে আর কি, যে আমারে মারতে চাইছে, ওর জামাই মারতে চাইছে আমারে। আমি বললাম যে আমি তো কিছু বলি অনেকে। পরে ওর মেয়ের আবার ডাইকে নিয়ে যায়, বলছে কি তুই বলবি, তোর মায়ের মারতে চাইছে, তুই বলবি এটা। আমি বললাম যে আমি তো বলি নাই, তুমি শুনছো? কই না, আমি তো শুনি নাই। আমি তো মানে রহমতের বৃষ্টি পড়ছে। শুরু হয়নি এখন, শুরু হওয়ার পথে না, শুরু হওয়ার পথে। আসলে অসম্ভব রকমের তাপদাহ চারিপাশে, দিন এবং রাত সবসময়। আমরা বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, বাট নরসিংদী, ময়মনসিংহ সব জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আশা করতেছিলাম যে গোটা বাংলাদেশ শুরু হবে। ঢাকাতেও শুরু হওয়ার কথা, আবহাওয়া অধিদপ্তর থেকে বলার কথা, বাট মিনিমাম বৃষ্টি সাউন্ড শুরু হয়ে গেছে। ওকে, তারপর এই বৃষ্টিতে আপনার বাসা ফিরতে ইচ্ছে করবে না? আমি যেন ওর সাথে গল্প করবো, গলা ধরে শুয়ে থেকে আমরা বাকি গল্প শুনবো। 1 ঘন্টা দেরি করে আসছে, বাকি 1 ঘন্টা গল্প তোমাকে শুনতে হবে। তোদের যে তোদের ঢাকা অফিসটা তো অনেক সুন্দর, ব্যালকনিতে আমরা দুজন গলা ধরে গড়াগড়ি করে ওই যে ওখানে বৃষ্টি না, আমি গান পাই না, সরি প্লিজ 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 প্লিজ। তোর ঢঙের আর বাঁচলাম না আমি। কন্টিনিউ। আপনি এরকম করে বলেন কেন? মানুষ দেখতেছে না আমাকে। কন্টিনিউ না, আমি আপনাকে আচ্ছা তুই গানটা যেটা সবচেয়ে ভালো পারিস সেটা গা। আচ্ছা, আরেকদিন আপনাকে শোনাবো প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে ওর ভাই আসার পরে মানে ওর মায়ের যে কান্না করতেছে, ওর ভাই আইসেই মানে কোনো কথা নাই, কারণ নাই, আমার আইসে দিশা মাই। হ্যাঁ হ্যাঁ। পরে আমি কান্নাকারি করে মানে এমনি নিজের পুরুষ মানুষ তার চিৎকার করে কান্না করা যায় না, মনে বোকাই হয়ে গেছেন যে কি হইলো। হ্যাঁ, অনেকবার মারধর করতেছিল আপনাকে? হ্যাঁ, আমার গায়ে হাত তুলছে। কিভাবে? মানে আইসাই কোনো কথা নাই, কারণ নেই, আমার মায়ের তুই মারতে চাইছিস কেন? দিয়ে কিভাবে মারলো? মানে আমার মায়ের বলে আমি বলছি যে যাই, ওটা তো শুনেছি। আমার মারলো কিভাবে? মানে কিছু দিয়ে মেরেছে না হাত দিয়ে মেরেছে? না, মানে লাঠি নিয়ে এসে লাঠি দিয়ে মেরেছে। আচ্ছা, তারপর আমি এই সকালবেলা থাইকে পরে রাত্রে থাকবো না, আমি আমার একটু ডিউটিতে এসে করবো, আমার চাকরি আসছে, বলতেছে যে আচ্ছা ঠিক আছে যাও। পরে এরপর থেকে আমি আবার যোগাযোগ কথা বলি না, ও ওর মতো চলতেছে। আমি ওরে তারপর ওর আমি বলছি যে তুমি আইসে পড়ো, তুমি আমাদের বাসায় আসো, আমার বাসায় থাকো, সমস্যা নাই, তোমার আমি এত কিছু করছো যেহেতু, তারপরও তোমার আমি যতটা সুযোগ দিলাম, তুমি আসো। না, আমি আমার মা বাবা ছাড়া যাইতে পারবো না এই জায়গার থেকে, তুমি হয়তো এই জায়গায় বাসা নিয়ে থাকো, না হলে আমার মা বাবার খরচ চালাইতে হবে। মানে ও এক কথায় মানে ওর ফ্যামিলি ছাড়া ওর কোনো কিছু মানে নাই। ক্লিয়ার। আপনার গল্প তো এটাই চাই যে ও মেয়ে পরিবার ছাড়া বের হয়ে আসতে চায় না, আর আপনিও পরিবারকে বাদ দিয়ে ওর সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পারছেন না। এখন চাচ্ছেন যে সামনের দিকে সম্পর্কটা না টেনে নিয়ে যেতে। ফিনিশিংটা কিভাবে আসবে তাহলে? ফিনিশিংটা মানে তুমি করে যেহেতু শুরু করেছিলাম, তুমি কি ভাবতেছো কেমনে শেষ হবে এটা? তুমি তো বুঝেই গেছো যে ওর পরিবার যখন মাঝখানে চলে আসছে, তখন তোমার ওর সাথে যে সংসার সামনের দিকে নিয়ে যাওয়া, মেয়ের বিরুদ্ধে মনে হয় তোমার কোনো স্পেসিফিক কোনো কমপ্লেন নাই। কমপ্লেন মেয়ের ওই যে পরিবার ছাড়া চলতে পারে না, এছাড়া তো কোনো কমপ্লেন নাই। এছাড়া কমপ্লেন বলতে সে অন্য অনেক ছেলের সাথে কথা বলে।
এটা তোমার ধারণা নাকি না তোমার আমি কোনো প্রমাণ evidence সহ আছে? এভিডেন্স আছিল আমার কাছে, এভিডেন্স ছিল ওই ফোনটা হাতে আমার সে নিছে গা। হ্যাঁ, কিন্তু সাইম কোন ছেলের সাথে কথা বলা সেটা একটা জিনিস, আর কোন ছেলের সাথে কিন্তু মানে হাতে পরকীয়া হাতে- করা হ্যাঁ, সেটা আমি আলাদা কিন্তু- জিনিস। হ্যাঁ, কথার মধ্যে ব্যাপার থাকে, ঠিক হাই আছে। কেমন আছো, এটুকু কিন্তু কোন ছেলেকে বলাই যায়। কিন্তু এর বাইরে যদি অতিরিক্ত কথা হয় সেটাতে সমস্যা। এখন কি চাচ্ছ যে সম্পর্কটা শেষ হয়ে যাক, তাই তো? হ্যাঁ তো সমস্যা। কিভাবে শেষ হবে? মানে ও অনেক ক্ষমতা দেখাইতেছে যে আমার বাইরে এই আচ্ছা সমস্যা। থাক, হ্যাঁ, হ্যাঁ, আমরা ডিটেইলসটা শুনে না বলি, ঠিক আছে, মানুষ শুনবে। তারপর তাহলে এখন মানে কিভাবে শেষ- সামনের দিকে তুমি প্রোগ্রেস করতে চাচ্ছ? আমি এখন মানে আমি আমার মতো চলবো, মানে আমার নিজের মানে একটা মানে এই যাবত তো আমি বন্ধু বান্ধব দিয়ে কোনো আড্ডা বা এরকম ভাবে চলি নাই কে। আর আমি একাকিত্ব মানে আমি মেয়ে লাইফ থেকে থাকতে চাই না। মেয়েরে এখন মেয়ে আমার সত্য কথা বলতে আপু মাইন্ড করেন না, আমার এখন মেয়ে আপু মেয়ে না, এই যে আমাদের friend, ছেলের মতো। হ্যাঁ অ্যাবসলিউটলি। আমার এখন আর মেয়েদের প্রতি মানে মেয়েদের ভালো লাগে না। ও মেয়েদের ভালো মানে লাগে আমি না। এখন আমার আসলে ভালো লাগে না। আমি তো জেনেই বলতেছি, আচ্ছা, হাউ ডু ইউ নো দ্যাট? ওরও কিন্তু মেয়েদেরকে ভালো লাগে না। মেয়েদের সাথে টিপিক্যাল মেয়ে- খুনসুটি এসব পছন্দই করে না ও ছেলেদের সাথে। আর আমরা ভাবি যে সে আমাদের বাডিজ। লাইফে অনেক রূপ দেখছি মেয়ে মানুষের। আচ্ছা যাই হোক, এখন তুমি অনেক দূর নতুন করে ঘুরে দাঁড়াতে চাচ্ছ। জি তো ইজ অল অ্যাবাউট, আমরা যেহেতু সময়ের একটা পাবন্দি থাকে, আমরা চাইলেই তোমাকে দীর্ঘক্ষণ কন্টিনিউ করতে পারবো না। ইউ অলরেডি বিন 1 hour লেট। সো তারপর আমরা প্রোগ্রাম কন্টিনিউ করলাম। বাট আজকে আমাদের জন্য দারুণ একটা ব্যাপার ছিল, তুমি না আসার কারণে যেটা ঘটে গেছে সেটা দুইটা ভালো ঘটনা ঘটছে। তোমার কষ্টের, বাট আমাদের জন্য ভালো যে আমরা বহু মানুষের সাথে ফোনে কথা বলা এবং টেক্সট নেওয়ার সুযোগ পেয়েছি। আর তুমি আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। তার মানে আমার বিশ্বাস যে কোনো না কোনো ভাবে প্রকৃতি বলো আর আমার স্রষ্টা বলো, ইচ্ছা ছিল যে গুরুরে আমি দেখবো, এ আর কিছু না, না গুরুর সাথে কথা বলবো কিছু না। আর কিছু না, এটাই ফিলিংস। ফিলিংস বলতে আর একটু মেয়েদের জন্য একটা মেসেজ দিতে চাই যে না, মেয়েদের জন্য মেসেজ দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ও দিতেই আমি পারে। এই মেসেজ ভেরি ক্লিয়ার যে তুই আমি ঠিক থাকলে দুনিয়াতে আমাদের কারো কিছু লাগে না। এটা আমারও বক্তব্য। হাত ধর, মেলে একটা ফিল পাবি। আর যে কথা বলতেছিলাম যে আমার সাথে দেখা তো হলো। আচ্ছা সত্যি করে কত, আমি যে অসুন্দর আমি জানি, বাট এই যে তোরা ইন্টেন্সিটি নিয়ে আসিস, আগ্রহ নিয়ে যে লাভ গুরুর সাথে কথা বলবো, কতদিনের সাথে আমাদের এই প্রোগ্রামের সাথে কানেক্টেড তুই? আমি চাকরি লাইফ 2 বছর হয়েছে, 2 বছর থেকে কানেক্ট। চরম কানেক্টেড। তো অনেক রকমের মানে ফ্যাসিনেশন কাজ করে না যে আমরা যাব ঢাকায় বসবো, শান্ত থাকবে, লাভ গুরুর সাথে দেখা হবে, এরকম কাজ করে কি করে না? হ্যাঁ এরকম কাজ করি। আসার পরে কি মন ভাঙেনি তোর আমাকে দেখে অ্যাটলিস্ট? না আমি তো ভাবলাম যে গুরু সামথিং এরকম হবে, প্যাস লাগেনি? না না অনুভূতি নষ্ট হয়নি তো? না না অনুভূতি জিয়া। আর আমরা কিছু টেক্সট নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি। আচ্ছা, তাসলিমা জান্নাত লিমা লিখেছেন, ভাইয়া একটা ছেলের সাথে রিলেশন করে আমার পুরো জীবনটাই শেষ, সেই কারণে আমি ছেলেদেরকে দেখতে পারি না। সি, আপনি মেয়েদেরকে দেখতে পারেন না, ছেলেদেরকে দেখতে পারেন না। মিথিলা লিখেছেন, সবাই কেমন আছেন? ভালো আছে সবাই। মুনতাহা লিখেছেন, কেমন আছেন গুরু? ভালো আছে মুনতাহা। আর শায়াম কোনো নাই তো, রিগ্রেট নাই তো? তুই বলছিলি যে আমার সাথে দেখা করা, তুই বলছিলি যে নিজের কথাটা শুধু বলা, এটা তো ডান, রাইট? মনে কোনো কষ্ট রাখিস না। বাট আমি তোর জন্য একদম অনুষ্ঠানের শুরু থেকে ওয়েট করতেছিলাম যে কখন তুই আসবি সাইম, বাট দেরি হয়েছে, ইটস ডাজন্ট ম্যাটার। বাট আমাদের তো পরস্পরের কথোপকথন তো হলো। সামনের দিনগুলো, সামনের ভবিষ্যৎ, নিজের মতো করে একটু চেষ্টা কর যাতে করে ঘুরে আবার দাঁড়ানো যায়। আর ভালো থাকিস তুই, ওকে? টেক কেয়ার। আমরা আরো টেক্সট নিতে নিতে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসি। রিপোর্ট লিখেছেন, দুবাই থেকে আছি। ডিয়ার হিমেল খান লিখেছেন, দুবাই থেকে শুনছি। হিমেল, কেন তুই এরকম মাঝে মাঝে হারায় যাস কত? হিমেল প্লিজ, ডিয়ার হিমেল খান, এটা বহু বছর ধরে ভালোবাসা বাংলাদেশের এই নামের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যেমন মালদার আমাদের নওয়াজ জড়িত, এরকম অনেকে, মাসুদ রানা আছে কুয়েত থেকে, তারা জড়িত। সো হিমেল, এটা তো আমি এর আগেও তোকে একবার বলছিলাম। সো প্লিজ হারায় যাস না, ওকে? আলাউদ্দিন বাবু বাই লিখেছেন, দ্য ওয়ে, অসুস্থ, বাপ্পির মাঝে একটা মাইনর একটা সিভিয়ার প্রবলেম হয়েছিল। বাপির সাথে ফোনের মধ্যে কথা হয়ে ওঠেনি। বাপি ভালো থাকিস। তারপর টাইগার হাফেজ লিখেছেন, আসসালামু টাইগার আলাইকুম। হাফেজ, টাইগার কেমন আছিস? টাইগার হাফেজ কেমন আছিস তুই? আমাদের কত কাজের সাক্ষী তুই। বিয়ে শাদী হওয়ার পর করে দিলি তোদের এতেশামকে, এই ভালোবাসার বাংলাদেশের টিমকে। না, ওনার কিন্তু ওনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা, মানে ওনার প্রোফাইল পিকচারটাও কিন্তু আপনাদের সাথে কোনো একটা কাজের করা এখনো দেয়া তুই আছে। কত কাজ করেছিস টাইগার হাফেজ, কত অ্যাক্টিভিটি করেছি আমরা একসাথে। বিয়ে শাদী করার পর থেকে তো খুঁজে পাচ্ছি না।
ভালো থাকিস টাইগার। সোহেল হাসান লিখেছেন, গুরু এটা হলো আমার বুড়ির শেষ আপডেট, ইনশাল্লাহ সে ফিরবে এবং তাকে নিয়ে স্টুডিওতে আসবো। ঠিকভাবে নিজের যত্ন নিও। What happened? I don't know. It's a very first time experience. This back already. ওকে ওকে সোহাগ সহি লিখেছেন জীবনটা বেদনার, এই জন্য গুরু আপনাকে শুনছি। ছাড়পোকা লিখেছেন 7 বছর ধরে একটা মেয়েকে ভালোবাসি। ইমাম, তারপর ইমাদুল্লাহ রাহি এবং আরো অনেকেই আমাদের সঙ্গে জয়েন করেছিলেন। আপু আজকে প্রথম দেখছি আপনাদের এই শো, আমার প্রিয় মানুষটাও আপনাকে দেখছে, প্লিজ একটু তাকে হাই বলে দিন। হাই। 2016 সাল থেকে ফয়সাল করিম আমাদেরকে দেখছেন, ছাড়পোকা আছেন, পপি ইসলাম আছেন, জীবন আছেন, মাইশা লিখেছেন ঢাকায় বৃষ্টি হচ্ছে, ফাইনালি ঢাকায় বৃষ্টি হচ্ছে ওকে, ডেফিনেটলি। আমরা কয়েকটা ফোনও নিতে পারি। নাম্বার কি আছে? শেষ করে এই ফোনের অ্যান্সার দিবে সায়েম তুমি, আজকের গেস্ট আমি অথবা শান্ত, যে কাউকে তোমরা টার্গেট করতে পারো। গুড পার্ট হচ্ছে যে বৃষ্টি ঢাকায় শুরু হয়েছে। এত দীর্ঘ সময় এত তাপদাহের ভিতর দিয়ে কি ঢাকা গেছে কখনো? না, এবং এবার নতুন নতুন সব রেকর্ড হয়েছে আসলে তাপমাত্রার দিক থেকে। 43.8 ডিগ্রিজ ইন যশোর। ঢাকা সবসময় 40 প্লাস। অ্যাবসলিউটলি। এবং সেটা ঠিক আছে, বাট এত লং টাইম ধরে, এত লম্বা সময় ধরে কখনো হয় নাই। আপনার কি মনে আছে গুরু, তখন আমি অনেক ছোট, আমি জানি না আপনি তখন কতটুকু, তখন মানে যখন রমনাতে যাওয়ার একটা চল ছিল, সবাই হুমড়ি খেয়ে রমনায় যেত, জাস্ট রমনা থেকে ঘুরে এসে মানে পহেলা বৈশাখে রাতের বেলায় বৃষ্টি হতো। আমি আজকে চিন্তা করছিলাম, অনেক কলিগের সাথে বলছিলাম যে এখন কেন এটা হয় না। এবং দীর্ঘদিন একটানা এরকম তাপদাহ, সো স্বস্তির বৃষ্টি নেমেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা। এখন আসলে নিয়ম তো এটাই সাইক্লিক ওয়ার্ডারের মতো, যে পরিমাণ পানি তোমার বাষ্প উপরে যাচ্ছে সে পরিমাণ পানি রিটার্ন ব্যাক করবে, তবেই না বৃষ্টি হবে। কিন্তু পানির সেই সোর্স যদি বন্ধ হয়ে যায় দিনকে দিন, তাহলে কিভাবে এই সাইক্লিক অর্ডারটা মেনটেইনড হবে, কিভাবে বা বৃষ্টি হবে? সো পরিবেশের বিরুদ্ধে যাওয়া উচিত না, প্রকৃতির বিরুদ্ধে যাওয়া উচিত না, গেলেই হয়তো এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। রাইট। আচ্ছা, আমাদের ফোন আসছে, আমরা একটু ধরে ফেলি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। গুরু, আপনার ছোট ভাই আব্দুল গনি ফিটু। ও ফিটু ভাই, ফিটু ভাই হে এসেছেন আমাদের ফিটু, এখানে। এই অনেকে আপনার ঠিকানা চায়। এই ফিটু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ফিটু। যে ফিটু ভাই রে, তোর এর সাথে কথা বলতে গিয়ে তো ভয় লাগতেছে রে ফিটু। কেন? এই গলিত পচিত মানুষজনকে, থাম শোন ভেটা, আগে শোন ভাই, এই মানুষগুলোকে নিয়ে কাজ করে আরেকটা মাল আছে, ওর নাম মিল্টন সমাদ্দার। নাও দিস পার্টিকুলার নেম ইজ দ্য টক অফ দ্য কান্ট্রি। এই মিল্টন সমাদ্দারের ইসের জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ হোম যেটা ও করছে, ওই জায়গাতে বেড দেওয়ার জন্য, বেড মানে বিছানা দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করে বহু মানুষকে সাথে নিয়ে, আমার যতদূর মনে পড়ে কামরুল হাসানের সাথে ট্যাগ হয়ে প্রচুর পরিমাণ টাকা কন্ট্রিবিউট করা এবং বেড গিয়ে ডোনেট করার ব্যবস্থা করেছিলাম। দিস সো আনফরচুনেট যেই ছেলেটাকে নিয়ে এখন চরম হইচই চলতেছে, সে নাকি মানুষের কিডনি বেঁচে দেয়, সেই মানুষটা নাকি মানুষকে না জানিয়ে মিনিমাম 800 জন মানুষকে দাফন করেছে রাতের অন্ধকারে। সে মানুষটার বহু রকম এলিগেশন, ডিবি অলরেডি তাকে ধরেছে এবং তার কথার মধ্যে বিভিন্ন রকমের অসত্যতা পাচ্ছে। সো ভয় পাচ্ছি ফিটু, অসম্ভব ভয় পাচ্ছি এ ধরনের কাজের সাথে যারা জড়িত থাকে। আমি জানি যে আমার ফিটু, যে ফিটুর সাথে আমি এখন কথা বলতেছি, যে ফিটুকে আমি 2 দফায় ঢাকা এফএম এ রিপ্রেজেন্ট করার সুযোগ করে দিয়েছি, এই ধরনের মানুষগুলোকে নিয়ে কাজ করার পরে এই যে কনসিকুয়েন্স, এখন ভয় পাচ্ছি এ ধরনের ঘটনাতে আবার আমাদেরকে পড়তে হবে না তো। গুরু, নিশ্চিত থাকেন, আপনার এই ছোট ভাই ইনশাআল্লাহ আপনাদের মুখ উজ্জ্বল করবে, আপনাদের সম্মান ঠিক রাখবে। আর একটা কথা ফিটু, অনেকেই কিন্তু তোমার নাম্বার এবং তোমার খোঁজ নিতে যাচ্ছে, ফ্রিকোয়েন্টলি আমাকে মেসেজ দেয় আমার পেজে, লাভ গুরুর পেজে। অনেকে ফোন দিয়েছে। আমি ওই প্রোগ্রামের পর আমি যেটা আশা করেছিলাম, বাংলাদেশ থেকে শত শত মানুষ বিভিন্ন জেলা গ্রামগঞ্জ থেকে যে পরিমাণ মানে অসহায় মানুষের জন্য এগিয়ে আসছে আর কি বলবো গুরু, আমি তো তাহলে এটা কাজে দিয়েছে, তাই তো ফিটু? জি ওকে, বাট আমার কাছে নাম্বার আর নাম চাচ্ছে, তুমি একবার যদি তোমার নাম আর নাম্বারটা বলে দাও। প্রচুর অনেক লোক আমার কাছে টেক্সট করে আর তোমার নাম এবং নাম্বারের জন্য। জি, আমি নাম্বারটা বলে দিচ্ছি। আর বর্তমানে যারা এখন লাইভটি দেখছে সবার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই, যে অনেকেই আমার এই মানবিক কাজকে সহায়তা করছে বা এগিয়ে আসছে, এই জন্য আমি সবার প্রতি
আসলে কৃতজ্ঞ। আন্ডারস্ট্যান্ড। আরেকবার বলছি, এই মিল্টন সমাদরকে ঠিক একইভাবে পেট্রোনাইজ করেছিলাম, আজ পচে গেছে, বিভিন্ন জায়গায় কোশ্চেন হচ্ছে, আমি ভয় পারি না যে ঘরের মধ্যে লুকায় থাকি, এরকম সিচুয়েশনে পড়তে হবে না তো। গুরু, এই মিল্টন সমাদদার ভাইকে নিয়ে যে কথাগুলো, হ্যাঁ, এগুলা অনেক বানোয়াট মিথ্যা তথ্য আছে। না আমি জানি না সত্য না মিথ্যা, এরকম পরিস্থিতিতে পড়তে হবে না তো। না না, আপনি বললাম যে আমাদের ফিটু ঠিক থাকলেই ভালো। ওকে, টেক কেয়ার। না আমার নাম্বার বলে লাইভ ফোনটা কাটো। আমি মোহাম্মদ আব্দুল গনি ফিটু, মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের আমি প্রতিষ্ঠাতা পরিচালক। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01761705618। ওকে, টেক কেয়ার। আমি তো ভয়ে আছি রে, ওই যে মিল্টন সমাদ, এখান থেকে আমরা ওদের ওই ওই যে সেবা কেন্দ্রে আমাদেরকে আমরা দিয়ে আসছিলাম, বেড দিয়ে আসছিলাম, অনেক টাকা ইনভেস্ট করেছিল। এবং মিস্টার কামরুল হাসান, যিনি ফিওনা এবং অটোগ্রাফের স্বত্বাধিকারী, তিনি একসময় বিভিন্ন কোম্পানি গ্রুপ ছিলেন, স্পেশালি ইন ইগলু, তিনি এই কন্ট্রিবিউশনটা করেছিলেন। তো এই ছেলেটাকে নিয়ে কথাবার্তা শুনে খুব খারাপ লাগে। এখন দেখতেছি যে এমন একটা সিচুয়েশনে চলে যাচ্ছে, অনেক কিছুই প্রশাসন থেকে বলা হচ্ছে যে না, অনেক কিছু সত্যতা মিলতেছে, নিজের কাছে খুব অপরাধ বোধ কাজ করতেছে যে আমি কাকে নিয়ে ফাইট করছি তাহলে। আনএক্সপেক্টিং। ওকে, একটা জিনিস খুব দেখলাম আমি অনেকক্ষণ ধরে, আপনি যতক্ষণ কথা বললেন সাইম আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। বাট এই কাজগুলোকে নিয়ে তো আমরা কাজ করি, বাট এটা আনফরচুনেট না। আমি বারবার শুধু মিল্টন সমাদরের যখন এই ঘটনাগুলো ঘটতেছে আমি দোয়া করতেছি আল্লাহ এগুলো যেন মিথ্যা প্রমাণিত হয়। এখন তো আজকেই তো মনে হয় ডিবি কট করছে এবং বলতেছে ডিবি প্রধান মিস্টার হারুন, উনি বলতেছেন যে না অনেক কিছু সত্যতা মিলতেছে। খারাপ লাগতেছে না? আমি কত মানুষকে সাথে নিয়ে তাদেরকে ইমপ্রেস করে আমি তার জন্য এই কন্ট্রিবিউশন নিয়ে গেছি, নিজের কাছে খারাপ লাগতেছে না তখন? এই যে ফিটু এরকম পচা গলা মানুষজনকে, এই যে হারিয়ে যাওয়া মানুষগুলোকে নিয়ে কাজ করে, চাপানাগঞ্জ থাকে, আমরা 2 দিন সুযোগ করে দিয়েছি। উদ্দেশ্য কি? ওই মানুষগুলো উপকার হোক তাই। এখন এই ছেলেটার কথা বলবো, কালকে আল্লাহ না করুক যদি অন্য কোনো ঘটনা বাইর হয়, তখন এই রেসপন্সিবিলিটি তো আমার উপরও বর্তায় যে আমি চেক ব্যাক না করে কিভাবে এই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করতেছি। কাকে ভরসা করবো? ওকে, আপনার কাছে কি এখন ভালো লাগছে? জি, এখন 8 ঘন্টা ডিউটি করার পরে আর নো প্রবলেম। তারপর ঠিক আছে, ওকে, আমরা আরেকটা ফোন কল নিব, রাইট? আরেকটা ফোন কল। হুজ দ্য লাকি ওয়ান? লাস্ট ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করি। হুজ দ্য লাকি ওয়ান? আর একটা ফোন কল রিসিভ হবে। 01841904904 ইজ দ্য নাম্বার বলা লাগে না, এর আগেই ফোন চলে আসে। সো ইয়া, অ্যাবসলিউটলি। হ্যালো হ্যালো, আপনি হচ্ছেন আমাদের আজকের প্রোগ্রামের একদম সর্বশেষ কলার। বলেন কি বলবেন, গুরু শুনছে আপনার কথা। জি, গুরু শুনছে আপনার কথা, কি বলবেন? আচ্ছা, আমি মিথিলা বলছি বরিশাল থেকে। মিথিলা ইজ ব্যাক। মিথিলা, তোর ফোনেরই অপেক্ষায় ছিলাম। আসসালাম। বহুদিন পর বৃষ্টি নেমেছে, আর বহুদিন পর তোর ফোন কল এসেছে আমার কাছে। এত মিষ্টি করে কথা তুই বলিস, এত মিষ্টি করে তোর সাথে কথোপকথন হয়। আমি জানি যে তোর সাথে কথা বলার পর আমি দারুণভাবে এনার্জাইজ হব। ওকে মিথিলা, শুনতে চাই। মিথিলা, ও মা হারায় গেল নাকি? হ্যালো মিথিলা? কেটে গেছে লাইন কাটার সুযোগ পেল না, সময় পেল না। কেবল কাব্য আমি রেডি করতেছিলাম। তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোদা গন্ধ। ইস, বলতেই পারলাম না। হ্যালো, লাস্ট ফোন কল। হোপ এগেন মিথিলা। কে? হ্যালো? It's our bad luck, I guess. ব্যাড লাক না, ও ভাবছে মিথিলাকে আশা করতেছে। আমি তো সুজলা, কেমনে আমাকে বলি। বিদায় নিচ্ছি, টেক কেয়ার। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অলরাইট, ফাইনালি আজকের এই প্রোগ্রামটাতে মানে আমরা হচ্ছে একটা জিনিসের সাক্ষী হতে পারলাম, যেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে। বাসায় খোঁজ নিয়ে দেখলাম যে হ্যাঁ, সেখানটাতেও বৃষ্টি হচ্ছে অনেক সময়, রাইট? আই মিন মাঝে মাঝে দেখি যে এখানে বৃষ্টি হয়, জাস্ট বের হয়ে দেখি বৃষ্টি হয় না।
সো নেচার ইজ সো আনপ্রেডিক্টেবল অ্যান্ড রিসেন্টলি এরকম আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটছে আমাদের সাথে, যেটা হওয়ার কথা না, এত লম্বা সময় বৃষ্টি না হয়ে থাকার কথা না। বাট আমি জানি না নেচার কেন আমাদের প্রতি এতটাই বিক্ষুব্ধ, কেন এতটাই রাগান্বিত, কেন মুখ ফিরিয়ে নিচ্ছে নেচার, আমি সেটাও জানি না। বাট আমাদের এই ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম কখনোই আপনাদের কাছ থেকে মুখ ফেরায় না, এবং আমরা সবসময় আপনাদের জন্য ওপেনলি মানে ওয়াইড আর্মসে অপেক্ষা করি আপনারা কখন আমাদের কাছে আসবেন, গল্পটা বলবেন। জাস্ট ছোট্ট একটা কাজ করতে হয়, 01841904904, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি চাইলে ভয়েস রেকর্ড করে আপনার গল্পটা পাঠাতে পারেন। এছাড়া আপনি লিখেও আমাকে facebook.com/ILoveDhakaFM, যে পেজটিতে এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন, সেই পেজটিতে কিন্তু আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন গল্পটা লিখে। অথবা যদি লিখতে কষ্ট হয়, এটাও বলতে পারেন যে আমি ভালোবাসার বাংলাদেশে গল্প বলতে আসতে চাই। আমাদের টিম আছে, একটা এন্টায়ার টিম অপেক্ষা করে আপনাদের জন্য, তারা আপনাদের সাথে কথা বলে যোগাযোগ করে নেবে। ফার্দার প্রসিডিওরগুলো ওভাবেই করে জানান দেওয়া হবে। আর এছাড়া প্রতি বৃহস্পতিবার আমরা তো আপনাদের সঙ্গে লাইভ থাকি, গুরু থাকেন। একদম যেহেতু শেষের দিকে আছে, সায়েম কিছু বলতে চান যারা আমাদেরকে দেখছে এই মুহূর্তে? বলতে চাই একদম লাস্টের দিকে যে মেসেজটা বলছিলেন, খুব নেগেটিভ মেসেজ কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? অনেক আপুরা দেখছে, পরবার মন খারাপ করবে। হ্যাঁ বলেন তাহলে কি বলবেন? বলতে চাই আসলে সবার লাইফে ভালোবাসাটা ভালোবাসার লাইফে একটা লাইফ পার্টনার হিসেবে একটা মেয়ে দরকার, কিন্তু আসলে নারীর সঠিক যে যারা একটু বিশ্বাস করা হয়, কিন্তু সে যারা অতিরিক্ত ভালোবাসা হয়, সে নারী মানে সে মনে করে তারে অনেক ভালোবাসে, সে অনেক নিজের অনেক মনে করে আর কি, বড় মনে করে, সে ভাবে যে তারে অনেক করতেছে, কেয়ার করতেছে, সে নিজের অনেক অনেক কিছুই ভাবে। কিন্তু আসলে মানে পুরুষ চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু বাট একাকিত্ব থাকলে একটা নারী লাইফে তো লাইফ পার্টনার দরকার আছে, কিন্তু সঠিকভাবে বিবেচনা করে কঠিন আর কি। আচ্ছা, নাইম একটা কথা বললো, এই কথাটার সাথে আমি আসলেই একমত। পুরুষ চাইলে অনেক কিছু করতে পারে, পুরুষ চাইলে তার শখের নারীর জন্য অনেক কিছু করতে পারে। হ্যাঁ, যেটা আসলে কখনো সে তার কিছু কিছু ক্ষেত্রে সে তার মায়ের জন্য হয়তো এই অ্যাটেম্পটা নেয় না, কিন্তু সে তার শখের নারীর জন্য, তার প্রিয় মানুষের জন্য, তার জীবন সঙ্গিনীর জন্য সে কিছু কিছু সময় তার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের বাইরে গিয়ে করে। এমন পুরুষ প্রত্যেকটি নারীর কপালে জুটুক, যাতে এক্সট্রা এফোর্ট, অতিরিক্ত এফোর্ট দিয়ে যাতে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তারপরও সাহেব, মানুষের জীবনে না কিছু কিছু সময় হয় না, আসলে অনেক ভালোবাসা থাকে, সম্পর্ক থাকে, একটা সম্পর্ক তৈরি হয়, তারপরে আর সম্পর্কটা আগে বাড়ায় না। তার মানে এই না যে ওই মানুষটা আসলে খারাপ। হ্যাঁ, সামহাও আপনার সাথে ব্যাটে বলে মিলেনি, আপনি আপনার জায়গায় ভালো, সেই মানুষটার জায়গায় ভালো, তাই না? সেটাই হচ্ছে বড় কথা। এখন আমার কথা হচ্ছে দুটা মানুষ আলাদা থাকুক, এটা ইম্পর্টেন্ট না যে দুটা মানুষ একসাথে থেকে খারাপ থাকছে। দুটো মানুষ আলাদা থাকুক কিন্তু ভালো থাকুক, তাই না? এটাই তো ইম্পর্টেন্ট। আপনি নিশ্চয়ই তার সাথে থাকতে চাচ্ছেন না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি তার অমঙ্গল কামনা করছেন? তা তো না। না, সে ভালো থাক, সে অনেক ভালো হোক, আমি চাই যে সে আমার থেকে আরো ভালো কিছু পাক। এখন মানে রিজার্ভ করুক, সমস্যা নাই। এখন আমার টেক্সট মেসেজ করে, কিন্তু আমি তার আর ভালো লাগে না, তার প্রতি আমার কোনো কিছু। আর আমি অনেকবার সুযোগ দিছি যে ভালো পথে আসো, তুমি ভালো হও। মানে মাঝখানে যখন এই রমজানে 1 মাস তার সাথে কথা বলি নাই, এরপরে আমার লাগে কন্ট্যাক্ট করার জন্য রিকন্ট্যাক্ট, মানে নিজের ইচ্ছা, কিন্তু মানে আমি সবসময় তারে ফোন দিতাম, মানে আমি কেয়ার, আমি তারে খাওয়াই দিতাম, মানে অনেক কেয়ার করতাম তারে, আমি যা চাইতো মানে যা চাইতো আমি তারে সবকিছু। মানে এটা আপনার ক্ষেত্রে হয়ে গেছে কি আপনি অনেক এফোর্ট দিয়েছেন, আপনি অনেক যখন যা চেয়েছেন, হ্যাঁ, কিন্তু সেই পরিমাণ পাননি দেখে আপনার আসলে ইন্টারেস্টের জায়গাটা আর নাই, এখন আর ওই ভালোবাসার জায়গাটা করার পরও সে আমার এরকম করলো। তার আচ্ছা, ঠিক আছে, আসলে ওইটাই আমি বললাম যে দুইটা মানুষ আলাদা থাকুক, কিন্তু দুইটা মানুষ আসলে ভালো থাকুক, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি আপনার মতো এগিয়ে যান, যেটা গুরু বললো, আর আপনার প্রিয় মানুষটাও তার মতো করে এগিয়ে যায়। সময় সংকেতের জন্য তার শুরু থেকে পুরো গল্পটা মানে গুছাই বলতে পারে না, রাইট? এমনি যে অবস্থা, যাই হোক, আপনি এখন ফাইনালি যে আসছেন, আমাদের লিসনাররা যে আপনাকে দেখতে পেরেছে, সেটাই অনেক বড় কথা। অনেক করেছেন, আই নো ইট ওয়াজ আ হেক্টিক ডে ফর ইউ, বাট তারপরেও যে আপনি এসেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমরা ইনশাআল্লাহ কোনো একটা এপিসোডে আবার কোনো এক সময় কথা বলবো আপনাকে নিয়ে, তখন হয়তো আপনার জীবনে অন্য কোনো সঙ্গী থাকবে, হয়তো সাকসেসফুল একটা স্টোরি আমরা শুনবো। আপনাকে ধন্যবাদ যে এরকম একটা এই ভিডিওতে আমার একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসতে তো চান নাই ভাই, এটা তো বললাম না আমি আসতে বলতে। আচ্ছা ঠিক আছে, বাট ফাইনালি আপনি আসছেন, এটাই ইম্পর্টেন্ট। ফোন কল যদি ওপেন করে দিয়ে এই ফাঁকে
ওকে, আচ্ছা আপনারা ফোনও করতে পারেন চাইলে, যতক্ষণ আসলে গেস্ট এসে না পৌঁছায়। 01841904904 এটা হচ্ছে আমাদের নাম্বার। এবং আজকের গেস্ট আসলে অনেক দূর থেকে আসছে, সো ইয়া ডেফিনেটলি রাস্তায় জ্যাম অ্যান্ড অল দ্যাট। 01841904904 ইজ দ্য নাম্বার। মাহমুদুল হাসান সাহেব আমাদের আজকের গেস্ট ছিল, অলরেডি একটা পোস্ট করা আছে কিন্তু ফেসবুকে। অ্যান্ড ইয়েস, আমরা ফোন নাম্বার রে কল পেয়ে গেছি। ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করে যেন শুনতে পাই। হ্যালো হ্যালো হ্যালো, ফোন নাম্বার তো কখনোই বলার প্রয়োজন পড়ে না তোমার। হ্যালো, কেটে গেছে। আচ্ছা, একটা ফোন করে যদি আপনারা একটু অপেক্ষা না করেন তাহলে তো কোনো কিভাবে কলই ঢুকবে বুঝবে না যে আসলে। কে ফোনে গেছে আর কি অপেক্ষা করবে? জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আরিফুল ইসলাম বলছিলাম, ঢাকা রামপুরা। ঢাকা রামপুরা থেকে আরিফ, জি প্লিজ বলুন। কেমন আছেন? আমি ভালো আছি। যার ভয়েস শুনতে পাচ্ছি তার বয়স কত? আসলে আমার এখানে দুইটা বাচ্চা আছে, আমরা তিনজন বসে আছি, তিনতলা ছাদে আছি। তিনতলা ছাদে, মানে কি বাতাস কেমন ওখানে? বাতাস আছে মোটামুটি ভালো। অনেক গরম নাকি ঠিক আছে সব? অনেক গরম, অনেক গরম। আচ্ছা, বাচ্চাদের নামগুলো কাইন্ডলি একটু বলুন। আপনার অনেক ভক্ত, এর জন্য অনেক দিন বাচ্চাদের নামগুলো কাইন্ডলি একটু বলুন। দ্বিতীয় মেয়ের নাম হচ্ছে মোহাম্মদ আরামনি। জি জি, কি বলতে চান প্লিজ বলুন। আপনাদের ধন্যবাদ, আপনাদের প্রতিদিন শুনি আপনাদের জি, কথাটা বোধহয় শোনা যাচ্ছে না। আরেকবার প্লিজ। আপনাকে শোনা হয় আর কি। জি, জন্য আপনাকে ধন্যবাদ জানানোর জন্য কল দিলাম। আপনার নাম কি আরেকবার? আরিফ, রাইট? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আরিফ বলেই বলতেছি। আরিফ, অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন। আরিফ, কখনো জীবনে দেখা হোক আর না হোক, কখনো আপনার আমার কথা শোনা হোক আর না হোক, বিশ্বাস করুন যে আমার কোনোভাবেই এইসবের জন্য কোনো প্রাইড কাজ করে না। মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর সুযোগ আমাকে দিয়েছেন, যে কারণে আমি অন্তত কিছু মানুষের ভালোবাসার কারণ হতে পারি। সো একই রকমের মহব্বত আর টান আপনার জন্য আমি অনুভব করি আরিফ। আসলে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। জি, তো আমার জন্য দোয়া করবেন। আমার অফকোর্স দোয়া করি আপনার জন্য। আপনি ভালো থাকেন আর আমার জন্য প্লিজ দোয়া করেন। আমরা পরবর্তী ফোন কলে যাই। জি, আসসালামু আলাইকুম। অফকোর্স দোয়া করি আপনার জন্য। জি, কে আছেন? হ্যালো 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 আচ্ছা ঠিক আছে, আপনার কত টাকা হবে? হ্যালো, ওরে বাবা, অনেক ফোন কল। ঠিক আছে আমি দেখছি, দাঁড়ান। কি সমস্যা? অলরাইট, Well, it's not all right. it's not all right actually. Okay, আমার মনে হয় যে অনেকে আছেন সিলেট থেকে আছেন, অনেকে আমরা ফোন কলগুলো নিতে থাকি। জি। আমি এর মধ্যে একটু প্রবলেমটাও সলভ Hello? করে ফেলি। ওয়ালাইকুম আসসালাম, একটু লাইনে থাকেন। জি, কে আছেন? অনেক ফোন তো, একটা সেকেন্ড। হ্যাঁ, হ্যালো, জি শুনতে পাচ্ছি এবার, বলুন। জি বলুন। এটা নিয়ে নিচে যান, গেস্টের কাছে নিচে দাঁড়া আছে। ঠিক করো। নিয়ে যান, উনি রাখবে, আপনি নিয়ে যান। 350। জি, কে আছেন ফোনে?
হ্যাঁ শুনতে পাচ্ছি, কে? সোহেল বলছিলাম, বুড়ি সোহেল, আপনার ভালোবাসা আসতে হবে। কোত্থেকে? আপনার ভালোবাসা দিনাজপুর থেকে সোহেল বলছিলাম। ও সোহেল, সোহেল। ইয়া বাবজান, কি খবর? ভালো আছি। আমার আপুটা খুব সুন্দর লাগছে আপনাকে সাদা ড্রেসে, আমার আপুকে অনেক সুন্দর লাগছে, কিন্তু সাদার মাঝে আমার আপুটা হারায় গেছে। হারায় গেছে? তার মানে তুই সোহেল, তুই তাহলে হাফ পোর্শন দেখতেছিস, পাসপোর্ট সাইজ। এই যে সাদা পরার কারণে যে এই যে পোর্শনটুকু চর্বি অ্যান্ড পেট অ্যান্ড অল, সেটা তুই খেয়াল করিসনি, তাই তো? আমি অনেক কষ্ট করে পেটটাকে টান দিয়ে রাখছি, কিন্তু টান দিয়ে রাখার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে, তখনই পেটটা বের হয়ে যাচ্ছে। এটা খেয়াল না করে কথা বলতেছিস, তাই তো সোহেল? যেগুলো আমি আমার কাছে চাচ্ছিলাম যে আমি যেন ফোনে পাই, আমি বারবার চাইতো। ওকে, পেয়ে গেছিস, পেয়ে গেছিস। একটা সেরা কথা বলতো, যেটা শুনে আমাদেরও ভাল লাগে এবং পুরো বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা শুনতেছে তাদেরও ভাল লাগে, এমন কোনো কথা? আচ্ছা, তোরা যে শান্তুর পাগল, কোন একজনকে কাজে পাঠিয়েছে, অফিসের কোন স্টাফকে নিচে, তাকে বর্ণনা দিচ্ছে, দেখবেন যে ফর্সা করে সুন্দর মতো একটা ছেলে গেছে, সে যেটা করবে সেটা আপনি করে নেন। আর আমার ক্ষেত্রে কি বর্ণনা দিত, কালো মতো একটা লুক্ষা টাইপের লোক গেছে। আচ্ছা, গুরুকে কি আলাদা করে বর্ণনা তার মানে অনিয়ারে যাই বলুক না কেন তোদের শান্তু, ওর কাছে সৌন্দর্যের প্যারামিটার ইন্ডিকেটর হচ্ছে ফর্সা করে সুন্দর করে। হ্যাঁ বল 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 কি বলতেছিলি বল। ফর্সা করে সুন্দর করে নিচে গেছে। আই এম ফ্রিকিং জেলাস, ইউ আর সো রেসিস্ট। I'm jealous. I'm jealous. No. একটা ন্যাশনাল রেডিও। আমি ভাবতেছিলাম যে আমি নিচে গেলে তাহলে বলতে কালো করে লুক্ষা টাইপের যে একটা নিচে গেছে, ও আপনাকে কিছু দিবে, এটা নিয়ে নেবেন। একটু শ্যামলা গরম, দেখতে অনেকটা ব্রাউনির মতো, ঠিক আছে, চকলেট ব্রাউনি। I'm jealous. হিংসা হচ্ছে, হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে আমি, লাইক শেফতুল্লাহ। হ্যাঁ বল, কই হারিয়ে গেছে। অলরাইট, আচ্ছা আপনারা যে একটা ফোন দিচ্ছেন, একটু অপেক্ষা তো করবেন না? মানে আমি কোনোভাবে লাউড স্পিকারটা দেওয়ার কোনো সুযোগ পাই না, আপনারা এই লেভেলের ফোন করতে থাকেন র্যান্ডম। বাই দ্য ওয়ে ডিয়ার লিসনার্স, আমাদের গেস্ট চলে আসছেন আজকে সামহাউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। লাইক ইজ নট ডুইং ফেভার টুডে। নীরব বলতেছিলাম। আর যে নীরব? না, তোমার বিষয় একদিন বলেছিলাম, মনে আছে? অনেক সুন্দর করে কথা বলিস তুই, সেই নীরব। রাইট। একটা কবিতা শোনা। রাইট। আমি কবিতা পারি না, আমার মাথায় ঢোকে না, এত কঠিন বিষয়। বাট তুই দুনিয়ার যে প্রশংসা করছিলি আমাকে নীরব, তখন আমি তোকে বলছিলাম যে তুই আমার চেয়ারে বসে যা, এগুলোই তো বলছিলাম না? হ্যাঁ, কিছুটা। আমি অনেক ট্যালেন্টেড নাকি, আমি তোদেরকে অনেক ভালোবাসি দেখলে মনে থাকে এগুলো। আপনার লাইফই এটা, তা কি করবেন আপনি? আর না, আপনি ট্যালেন্টেড তো বটেই, এন্ড পাশাপাশি আমাদেরকে ভালোবাসেন, বেটার বলার। আচ্ছা নীরব, তুই কি সেই পাকনা আমাকে বলেছিলি যে এত মিষ্টি করে পাম তেল কেমনে দেন? না, এটা বলি নাই আমি বললাম যে প্রশংসার বিষয়টা। দেখ, আমাকে আমার প্রশংসা করা উচিত তোর। আমি এক্স্যাক্টলি এটাই বলেছিলাম। আমি সেদিন হয়তো তুই সে না, তুই সেই কিনা? রাইট। আমি দেখছস, তাহলে আমাকে এবার পুরস্কার দিবি কিনা? দিব তোদের তো ক্রেস্ট টেস্ট বহু মানুষকে দিই। সেদিন তো আমি এক্স্যাক্টলি কথার মিনিং যাই ধর না কেন, আমি এই কথাটাই সে বলেছিল, আমি মিন করে বলেছি। তুই সেই না নীরব? রাইট। দেখ এবার কি বলবি তুই? এবার ইউ আর জিনিয়াস দেশেশ। আমার মন ভালো, আমি ইমোশনাল, আমার ইমোশনাল ফুল। কেউ ভালোবাসলে তাকে কলিজার মধ্যে মিশিয়ে রাখি, সেজন্য মনে আছে এগুলো। কিন্তু এটা তো ক্রিটিসিজম ছিল, দ্যাট ওয়াজ আ ক্রিটিসিজম। ক্রিটিসিজম তো কি হয়েছে? ও তো ভালোবাসার মানুষ, ও ক্রিটিসাইজ করবে না? সেটাই আমার মা, আমার ভাই বোনরা উল্টাপাল্টা কথা বলে না আমাকে নিয়ে, কি পড়ছো সেইটা বলে না? পুরো সেদিন কিন্তু আমি কথাটা আমি ওইভাবে বলিনি। না, তোর কথা ঠিক আছে, ওই কথা নিয়ে কোনো কথা নাই, বাট আমি যে তোকে রিকল করতে পারছি কথার মাধ্যমে, সেই জন্য তুই আমাকে কি বলবি, প্রশংসা করবি না? না, অবশ্যই। আমি ভাত মাছ ডিম ডালের চাইতে প্রশংসা ভালোবাসি। বল কিছু। কত মানুষ কত কথা বলে, আমি মনে রাখতে পারছি, এটা কিছু বলবি না? এটা তো প্রি প্ল্যান না। কিছুক্ষণ আগে বলতেছিলেন যে সৌন্দর্য নিয়ে বলতেছিলেন, আমি শুধু এতটুকুই বলবো যে গুরু, তোমার পার্সোনালিটি, তোমার ভেতরে এমন বিষয় আছে যে জন্য তোমার ফেসের সৌন্দর্যটা আমাদের কাছে কোনো বিষয়ই না। মাপ করা যায়, ফেসটা যেমনই হোক না কেন, আর পেটটা যতটুকুই বড় হোক না কেন, মাপ করা যায়। সেটা ম্যাটার করে না। তোমার কি ভিন্ন এমন বিষয়গুলো থাকে যেটাই আসলে আমরা তো খুঁজে এই বিষয়গুলাই মুগ্ধ। অফকোর্স নীরব, আমার কাছে বিষয় আছে, না হলে হাজারো মানুষ ফোন দেয়, তোকে কিভাবে আলাদা করতে পারলাম?
রাইট। লোকে তো ভাববে যে তোর সাথে মনে হয় প্ল্যান করা ছিল। তোর সাথে কি আদৌ প্ল্যান ছিল কোনো? জীবনেও না। তাহলে এভাবে ডিফাইন করে বললাম কিভাবে এই যে সেই ছেলে যে আমাদেরকে এই নিয়ে কথা বলেছিল? এটা শান্ত আপু বলবে। শান্ত আপু একটু বলেন প্লিজ। সরি যে হ্যাঁ ডিফাইন করতে পারলাম, ঠিক কিছু বলবি না? উত্তরটা আপনি দেবেন যে কিভাবে আসলে উনি ফাইন্ড আউট করতে পারলো যে হ্যাঁ সেই আমি। কারণ হচ্ছে জিনিয়াসের প্রসঙ্গ, হ্যাঁ, জিনিয়াসের মায়ের বাপ। আচ্ছা ঠিক আছে, জিনিয়াসের মায়ের বাপ। শুনেন আমি বলি, সেটা হচ্ছে যে ব্যাপারটা সর্ট অফ এরকমই, গুরুকে সবাই খুব ভালো বলে, খুব ভালো বলে, খুব ভালো বলে। না না না, এটা তুই আর ধান্দা, মানে তুই একটা ফালতু রে। বাট আপনি ছি, কিছু না, না। ডিফারেন্ট, আচ্ছা এরকম অনেকেই বলে। ফিনিশ না বাট অনেকেই বলে এরকম। না না, মানে ওই দিন এজন্য মনে পড়ছে। ওই দিন এক্সেপশনালি আপনি এমন কিছু একটা বলেছেন যেটা আর কি হঠাৎ করে থাকে না, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি আসলে প্রেয়সী। আচ্ছা ব্যাপারটা মানলাম, বাট ভয়েস ওভার দিয়ে মিলানো যেই ছেলেটা সেই ছেলেটা, এটার ব্যাখ্যা কি? আরে ভাই, এই জন্যই তো আপনি কি? আপনি মহান জিনিয়াস। এটাই ভালোবাসা, বুঝলাম। এটাই ভালোবাসা, অ্যাবসলিউটলি। যে ছেলেটা হাটকে একটু ডিফারেন্ট বলেছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ভয়েস ওভার দিয়ে মিলবো কিভাবে? কত হাজার ভয়েস শুনেছি আমরা এখান থেকে। সেটাই আপনি আসলে মহান, আপনি মহান। তো সিগারেট হোক ওমা 3,20,000 দেখা যাচ্ছে আমাদেরকে ইউটিউবে দেখা যাচ্ছে। কিছু বলবি আর নীরব? না সেটাই বললাম যে তোমার সম্পর্কে যদি আমি প্রশংসা করতে যাই তাহলে না, প্রশংসা করিস না, বাট পাশাপাশি এটা না আমার নীরব একটা কথা শোন। আচ্ছা লেট ইউ ফিনিশ ফার্স্ট, বল। না সেটাই আমি বলি যে যদি আমি স্পেসিফিক বলি এমন না যে সেটা মানে আমি বলার জন্য বলতেছি, তুমি রিলেট করতে পারবা যে হ্যাঁ কথাটা আমি ভিতর থেকে বলতেছি। বল। সেটা যদি বলি যে আমার মনে হয় আমি লাইফে অনেক আর্টিস্টদের শুনেছি, তো তোমার মতো এত কথা দিয়ে মানুষকে এত শর্ট টাইমে আপন করে নিতে পারে আমি এই জীবনে দেখি নাই। এইটা তুমি অধিকাংশ তোমার লিসেনার বল না, সেটাই বললাম যে তোমার অধিকাংশ ভিউয়ার্স বলবো এইটা আমার সাথে এগ্রি হবে। লিসেনারদেরকে এত আপন করে নিতে পারো কথা বললে তাও। হ্যাঁ সেটাই। অ্যাকচুয়ালি গুরু একটু বাইরে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। কি যেন নাম? নীরব। নীরব, আপনার নামটা নীরব হলো, আপনি নীরব থাকেন না, আপনি অনেক কথা বলেন। কখনো কি এরকম আরজেইং করার কোনো ইচ্ছে ছিল জীবনে? না 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 না, আমি কিন্তু অনেক দুষ্টু, ঠিক আছে? না সেটা কিন্তু কথা শুনে বোঝা যায়, আপনার ভয়েস শুনে বোঝা যায়। না সেটাই, আপনি একটু দুষ্ট। অনেক সুন্দর, মাশাআল্লাহ। দিন দিন যেন আপনার সৌন্দর্য বৃদ্ধি পায় যেন। ও আচ্ছা, এটাকে আমাকে বললেন? অবশ্যই। গুরু পাশে থাকলে তো আমি কোনো কমপ্লিমেন্ট পাই না আসলে। কিন্তু এটা সত্যি, যদি আপনার পাশে বসে আমি কথা বলতে পারতাম নন স্টপ 2-3 ঘন্টা কথা বলতে পারতাম আমি। এটা একটা ফালতু কথা, মিথ্যা কথা। গুরু পাশে থাকলে 80% টেক্সট রিলেটেড টু শান্তু। এটা তুই বললি কেমনে? না 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 না, এটা আমি তো শান্তকে বলছি। হ্যাঁ কথা বল। হ্যাঁ কি বললেন? না বললাম যে আপনি যদি পাশে থাকেন আর আমি যদি আর্জিং করি তাহলে নন স্টপ 2-3 ঘন্টা তো আমি কথা বলতে পারবো ব্রেক ছাড়া। বাবা রে বাবা, কি কথা বলবেন বলেন তো দেখি? টপিক থাকবে কি, বিষয়বস্তু কি থাকবে? এখন টপিক আপনি সিলেক্ট করতে পারেন, সবকিছু তো আমার উপরে চাপিয়ে দিলে হবে না। আচ্ছা একটা কাজ কই আপনি, আমরা একটা কাজ করি এখন, সেটা হচ্ছে যে অনেক কলস আসছে নীরব, আমরা কোনো একদিন মুখোমুখি বসে ঘন্টার পর ঘন্টা কথা বলবো, ঠিক আছে? রাইট নাও আমরা অন্যান্য কলস গুলো নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুব বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন। টাটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু আপনি? আমি তো খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। গুরু ভালো আছে? জি গুরু ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। গুরু একটু ব্যস্ত আছেন আজকে, একটা হজবরল সিচুয়েশন হয়ে গেছে, আমাদের ফেসবুকে এই মুহূর্তে লাইভ দেখা যাচ্ছে না, সো আমরা অনেক ফোন কলস নিচ্ছি এবং ইউটিউবে আমাদেরকে দেখা যাচ্ছে। আপনি কি দেখছিলেন আমাদের ভিডিওটা? আমি ভিডিওটা দেখি নাই, আমার কোনো অনলাইন বা কোনো কিছু নাই। হ্যাঁ, আমি একটা ছোটখাটো বাটন মোবাইল দিয়ে আমি আপনাকে ফোন করছি, ঠিক আছে? জি। আর যে গুরু, জি
গুরুকে হ্যাঁ আমাকে সালাম দিবেন। জি, গুরুকে সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। যাক, আমি অনেকদিন ট্রাই করে গুরুর সাথে কথা বলবো বলে হ্যাঁ অনেক চেষ্টা করছি, কিন্তু এই যে আপনার কথা শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ আজকে আমার ভাগ্য হলো আর কি। জি, আপনার কথা কিছু শুনতে চাই, আপনার কথা বলুন। জি, আমার ফ্যামিলি যারা আছে আপনার প্রতিদিন না মনে করেন সপ্তাহে যে অনুষ্ঠানটা হয় এটা জি। আমরা দেখতে পাই না, কিন্তু শুনতে পাই আর কি। বুঝতে পারছি। কোন এলাকায় থাকেন আপনি? হ্যাঁ আমি চট্টগ্রামে থাকি। চিটাগং। কি নাম আপনার? আমার নাম রুমা আক্তার। রুমা আক্তার, অনেক ভালোবাসা আপনার জন্য। আর কিছু যদি বলতে চান আপনার সম্বন্ধে একটু শুনতে চাই আরো। আপনার ভাষা, আপনার বয়স, হ্যাঁ আপনার অনেক মানে প্রশংসা কি করব, আপনি অনেক অনেক ভালো। অনেক রুমা, দিস ফর ইউ। সবাইকে বলেন যে তারা যেন রেডিও অফ করে দেয়, ফেসবুকে যারা আছে তারা যেন ফেসবুক বন্ধ করে দেয়, শুধু আপনার জন্য। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। শুধুই আপনার জন্য রুমা। থ্যাংক ইউ গুরু। আসলে অনেক বছর ধরে শুনি, কিন্তু আপনাকে দেখতে পাই না। আমি দেখবার মতো কোনো জিনিস না, বাট মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ যেন আমাকে অনেক সুন্দর করে কেন তৈরি করেনি। যারা অনেক আগ্রহ নিয়ে আমার জন্য অপেক্ষা করে, তার সামনে গেলে তাদের যেন মন ভালো হয়ে যেত, যে না এই মানুষটাকে আমরা মনে মনে খুঁজতেছিলাম এবং তাকে দেখে মন ভালো হয়ে গেছে রুমা। বাট আপনাদের জন্য অনেক দোয়া। অনেক দোয়া রইল গুরুর জন্য। জি, আপনার জন্য অনেক দোয়া। জীবনটাকে অনেক বড় করে বাঁচুন, অনেক প্রার্থনা আপনার জন্য। টেক কেয়ার রুমা। থ্যাংক ইউ ডিয়ার লিসনার্স, আমাদের সঙ্গে জয়েন করে থাকবার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে বৃষ্টি নেমেছে, আশা করছি যে এই গরমে যাদের জীবন অতিষ্ঠ ছিল, যাদের মেজাজও অতিষ্ঠ হয়েছিল, আজকে আপনাদের ঘরের চাল মানে ঘরের ছাদ এবং মেজাজ সবকিছুই ঠান্ডা হয়ে যাবে। সেই প্রত্যাশায় আমি শান্ত বিদায় নিই। খুব সুন্দর একটা ঘুম দিন প্রিয় মানুষের সামনে, প্রিয় মানুষকে সাথে নিয়ে। আর ডেফিনেটলি ঢাকা FM 90.4 টিউন ইন করে থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকছেন সবাই, শুভরাত্রি।